বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীসহ যে সকল শিক্ষার্থী এই ক্লাস এখন দেখছো অথবা পরে দেখবে, তোমাদের সকলকে সালাম এবং স্বাগত জানাচ্ছি। আমি সিমাউল ফিরদাউসি, প্রভাষক জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ আর কথা না বাড়িয়ে আমরা নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে প্রথম একটি কোষ ডিপ্লয়েড, তা থেকে উৎপন্ন হয়েছে 4টি কোষ। চিত্র দেখে বোঝা যাচ্ছে হ্যাপ্লয়েড। তোমরা কি বলতে পারবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে, অর্থাৎ কোন প্রক্রিয়ায় ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ 4টি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হয়? আশা করছি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে প্রক্রিয়াটি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মায়োসিস কোষ বিভাজন। আজকের আলোচনা থেকে তোমরা মায়োসিস কোষ বিভাজনের পরিচয় বলতে পারবে, মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে পার্থক্য করতে পারবে, মায়োসিস প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, প্রকৃতিতে মায়োসিসের গুরুত্ব বর্ণনা করতে পারবে। স্ক্রিনে তোমরা মায়োসিস কোষ বিভাজনের একটি সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে সংক্ষেপে মায়োসিস কোষ বিভাজন বোঝানোর চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মায়োসিস কোষ বিভাজন হচ্ছে হ্রাসমূলক বিভাজন। গত ক্লাসেই হয়তো আমরা এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি। তোমরা মাইটোসিস কোষ বিভাজন দেখেছিলে গত ক্লাসে। সেখানে মাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখেছিলাম একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি হয় এবং দুটি কোষই হুবহু মাতৃকোষের অনুরূপ ছিল। কিন্তু মায়োসিস কোষ বিভাজনে আমরা পেছনে যে চিত্রটি দেখেছিলাম সেই চিত্রে দেখেছি যে একটি ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত হয়েছে এবং অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক ছিল। তাহলে মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন কি? মায়োসিস বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে মায়োসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার। প্রথম বিভাজনে ক্রোমোজোম বিভক্ত হয় না, শুধু নিউক্লিয়াসের বিভক্তি হয়। আর দ্বিতীয় বিভাজনে ক্রোমোজোমও বিভক্ত হয়, নিউক্লিয়াসও বিভক্ত হয়। ফলে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। তো ক্রোমোজোম প্রথমে বিভক্ত না হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়বার যখন নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বিভক্ত হয় তখন 4টি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় মায়োসিস কোষ বিভাজন। একে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয় এজন্য যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে, হ্রাস পেয়ে যায়, সেজন্য এটি হ্রাসমূলক বিভাজন। সংক্ষেপে যদি আমরা
বলি তাহলে মায়োসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাই তাকেই মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। মায়োসিস কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন 1883 সালে বিজ্ঞানী বেনেডিন এবং হাউসার। অ্যাসকারিস ক্রিমের গ্যামেটে ওনারা হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেন, কিন্তু তখনও এটা যে এটি যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে সেটি ওনারা বুঝতে পারেননি। পরবর্তীতে স্টারবুর্গার 1800, এখানে সালটা একটু এসেছে, এটা হবে 1888 সালে পুষ্পক উদ্ভিদে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাসের যে বিভাজন, সেই বিভাজনটা লক্ষ্য করেন বিজ্ঞানী স্ট্রাসবুর্গার 1888 সালে। আর এরপরে 1905 সালে বিজ্ঞানী ফার্মার এবং মোর এর নামকরণ করেন। প্রথমে নামকরণ করেন মিওসিস, পরবর্তীকালে গ্রিক মূল শব্দের আলোকে মিওসিস শব্দকে পরিবর্তন করে বানান শুদ্ধ করে নামকরণ করা হয় মায়োসিস। বর্তমানে মায়োসিস হিসেবে এটি উচ্চারিত হয়। আমরা এর পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মায়োসিস কোষ বিভাজন কয়টি ধাপে কিভাবে সম্পন্ন হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়োসিস কোষ বিভাজনের জন্য কয়েকটি প্রক্রিয়া আছে। প্রথমে কোষটি বিভাজিত হবে কি হবে না সেটির প্রস্তুতি দশাটাকে বলা হয় ইন্টারফেজ। এরপরে মায়োসিস প্রক্রিয়ায় এক জটিল পরিবর্তন, সেই পরিবর্তনটি হয় মায়োসিস 1-এ। মায়োসিস 1-এর পরে ইন্টারকাইনেসিস সংঘটিত হয় এবং ইন্টারকাইনেসিসের পরে মায়োসিস 2 সম্পন্ন হয়। মায়োসিস 1-এ মূলত একটি কোষ দুটি কোষে পরিণত না হলেও দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়। একটি কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসটি দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। সেক্ষেত্রে দুটি কোষ আলাদা হতেও পারে, নাও হতে পারে। আর পরবর্তীতে ওই দুটি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ অথবা ওই দুটি কোষ আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, সেটি হচ্ছে মায়োসিস 2। যেহেতু মায়োসিস 2 মাইটোসিস বিভাজনের মতোই, সেজন্য আজকে আমরা মায়োসিস 2 আর আলোচনা করব না, সেটি তোমরা বই দেখে মাইটোসিস প্রক্রিয়ার সাথে মিলিয়ে নেবে। সেই হিসেবেই প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 বর্ণনা করা যাবে ইনশাল্লাহ। আমরা মূলত আলোচনা করব মায়োসিস 1-এর প্রক্রিয়াগুলো। সেক্ষেত্রে প্রোফেজ 1-এর প্রক্রিয়াটি আলোচিত হবে। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এগুলোও মাইটোসিসের মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের মতো। সেজন্য মূল আলোচ্য বিষয় হবে প্রোফেজ 1-এর ধাপগুলো। আর এখানে তোমরা ইন্টারকাইনেসিস একটা ধাপ দেখতে পাচ্ছ। ইন্টারকাইনেসিস এবং ইন্টারফেজের মধ্যে পার্থক্য আছে। ইন্টারকাইনেসিস হচ্ছে মূলত মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ মায়োসিস 2-এ কোষটি যাওয়ার পূর্বের প্রস্তুতি দশাটি হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস এবং ইন্টারফেজের মধ্যে একটি পার্থক্য হচ্ছে, যেহেতু মায়োসিস 1-এর পরে ক্রোমোজোমগুলো আর বিভক্ত হবে না, সেজন্যে ক্রোমোজোমগুলো বিভক্ত হবে না তা নয়, যেহেতু সেখানে আর নতুন করে ডিএনএ প্রস্তুত হতে হয় না, পূর্বের বিভক্ত ক্রোমোজোমগুলোই আলাদা হয়ে যায়, পরস্পর থেকে সেপারেট হয়ে যায়। সেজন্য ইন্টারকাইনেসিস পর্যায়ে কোনো ধরনের ডিএনএ সংশ্লেষণ হয় না, যেটা আমরা ইন্টারফেজ পর্যায়ে দেখেছিলাম যে G1 দশা, G2 দশা, G1 দশা, তারপরে সংশ্লেষণ দশা, G2 দশা, এরপরে বিভাজন দশা। ইন্টারকাইনেসিসে এই ধরনের কোনো আলাদা দশা নেই। ইন্টারকাইনেসিসে মূলত কিছু প্রয়োজনীয় প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ হয়ে থাকে। এটি হচ্ছে ইন্টারকাইনেসিস এবং ইন্টারফেজের মধ্যে পার্থক্য। যেহেতু আমরা প্রোফেজ 1 ধাপই আজকে বিস্তারিত আলোচনা করব, সেজন্য প্রোফেজ 1-এ কী কী আছে তোমরা দেখে নাও।
প্রোফেজ ওয়ানকে মোট 5টি উপধাপে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে ল্যাপটোটিন, 2 জাইগোটিন, 3 নাম্বার প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন, 5 হচ্ছে ডায়াকাইনেসিস। তো আমরা এবার দেখি যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসে কি কি ঘটে থাকে। সেটি দেখার আগে তোমরা একবার পুরো প্রক্রিয়াটা দেখে নিতে পারো, মায়োসিস প্রক্রিয়ার পুরো ধাপগুলো। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটি হলো প্রোফেজ। এই যে প্রোফেজ ওয়ানের অনেকগুলো পর্যায়ে এখানে একসাথে করে দেখানো হয়েছে। মূলত প্রোফেজ ওয়ানের পর্যায়গুলো আমরা পরের স্লাইডে দেখাবো। এখানে পুরো প্রোফেজ ওয়ানকে একসাথে দেখিয়ে প্রোফেজ ওয়ানের পরে আমরা প্রোফেজ ওয়ানে দেখেছিলাম 5টি উপধাপ, সেই 5টি উপধাপ আমরা পরের স্লাইডে দেখব। 5টি উপধাপ শেষে যেটি হয় সেটি হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোগাস ক্রোমোজোমগুলো আলাদা অবস্থায় আছে। এরপরে মেটাফেজ ওয়ানে সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলো ইয়েতে, এই যে এটাকে বলা হয় মাকুতন্তু, এই মাকুতন্তুর সাথে যুক্ত হয় ক্রোমোজোমগুলো, যেটা আমরা মাইটোসিসেও দেখেছি। এরপরে অ্যানাফেজে এই মাকুতন্তুতে যে ক্রোমোজোমগুলো সংযুক্ত হয়েছে সেই এখানে হোমোলোগাস ক্রোমোজোম কী সেটি আমি বলবো ইনশাল্লাহ তোমাদেরকে। এই ক্রোমোজোমগুলো 2টি ক্রোমোজোম 2 দিকে চলে যায় অ্যানাফেজে। এখানে প্রথমে যুক্ত হয়েছিল, তো এরপরে 2টি ক্রোমোজোম 2 দিকে চলে যায়, কোষের 2 দিকে চলে যায়, একটা এদিকে আরেকটা ওইদিকে, 2 মেরুতে চলতে থাকে। এইখানেও এটা ওই মেরুতে, এটা এই মেরুর দিকে, বিপরীত মেরুর দিকে চলে আসে। এভাবে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে অ্যানাফেজ ওয়ানে ক্রোমোজোমগুলো মেরুমুখী গমন করলো এবং টেলোফেজ ওয়ানে এসে তোমার ওই ক্রোমোজোমগুলোর চতুর্দিকে আবার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সজ্জিত হলো এবং মূলত একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াসে পরিণত হলো। সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো যে এই যে এখানে ছিল একটি নিউক্লিয়াস, এটি টেলোফেজের মাধ্যমে 2টি নিউক্লিয়াসে, টেলোফেজ ওয়ানের মাধ্যমে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এখানে ছিল 2 জোড়া নিউক্লিয়াস, কিন্তু এখানে দেখো এখানে ছিল 2 জোড়া ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের ভেতরে ছিল 2 জোড়া ক্রোমোজোম, কিন্তু যখন এই নিউক্লিয়াসটি 2টি নিউক্লিয়াসে বিভক্ত হলো, বা তোমরা যদি বলো যে 2টি কোষে পরিণত হলো, যদিও সবসময় কোষে পরিণত হয় না, একটি কোষের ভিতরে 2টি নিউক্লিয়াস অবস্থায় অবস্থান করে। তো এখানে একটি কোষের নিউক্লিয়াসের ভেতরে দেখো 2টি ক্রোমোজোম, আরেকটি কোষের নিউক্লিয়াসের ভিতরে 2টি ক্রোমোজোম। পূর্বের কোষের নিউক্লিয়াসে ছিল 4টি ক্রোমোজোম, অর্থাৎ 2 জোড়া ক্রোমোজোম ছিল। সেটি টেলোফেজ ওয়ানে এসে কি হয়ে গেল, 1 জোড়া ক্রোমোজোমে পরিণত হলো, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোমের চেয়ে এখানে যে 2টি অপত্যকোষ সৃষ্টি হয়েছে সেই অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, 4টি থেকে 2টি। পরবর্তী বিভাজনটা হচ্ছে মায়োসিস 2। এই মায়োসিস 2 বিভাজনে এই কোষটি আবার মাইটোসিস প্রক্রিয়ায় 2টি কোষে পরিণত হয়, এই কোষটিও মাইটোসিস প্রক্রিয়ায় 2টি কোষে পরিণত হয়। এখানে এই যে কোষটি 2টি কোষে পরিণত হলো, এই কোষের ক্রোমোজোম সংখ্যা এবং এই 2টি কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ এই কোষে 2টি ক্রোমোজোম ছিল, এই কোষেও 2টি ক্রোমোজোম। যদি প্রজাতিভেদে আরও অধিক সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে অধিক সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হবে। এগুলো প্রজাতির উপর নির্ভর করে,
ঠিক একইভাবে এই কোষও মাইটোসিস প্রক্রিয়ায় আবার দুটি কোষে পরিণত হলো। এই বিভাজনটা মূলত মাইটোসিস বিভাজন দ্বিতীয় পর্যায়। মায়োসিসের দ্বিতীয় পর্যায়ের বিভাজনটা মূলত মাইটোসিস বিভাজনের মতোই ঘটে। সেজন্য আজকে আমরা সেটি বিস্তারিত আলোচনা করব না, আমরা এই প্রোফেজ 1-এর বিস্তারিত আলোচনা করব। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে তোমাদেরকে প্রোফেজ 1-এর 5টি উপধাপ বিশ্লেষণ করার চেষ্টা করব আমি। প্রোফেজ 1-এর 5টি উপধাপ আমরা ছকে দেখেছিলাম: ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। প্রথমেই ল্যাপটোটিন। তোমরা দেখো ল্যাপটোটিনে কি ঘটে। প্রোফেজ 1-এর ল্যাপটোটিন শব্দটি এসেছে গ্রিক শব্দ ল্যাপটোজ এবং টিনি শব্দ থেকে। ল্যাপটোজ শব্দের অর্থ হচ্ছে চিকন বা ফাইন, আর টিনি শব্দের অর্থ হচ্ছে সুতা বা তন্তু। তো এখানে মূলত স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিন্তু দেখা যায় না, তেমন স্পষ্ট হয় না। যখন বিভাজন সময় সন্নিকটে হয় এবং প্রোফেজ দশায় আসে, তখন যেটি হয় সেটি হচ্ছে একটি নিউক্লিয়াসের ভিতরে ক্রমাগত জল বিয়োজন ঘটতে থাকে এবং ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, আগের চেয়ে পুরো হতে থাকে। তখন ক্রোমোজোমগুলো অধিক রঞ্জন ধারণ ক্ষমতা সম্পন্ন হয় এবং অণুবীক্ষণ যন্ত্রে তখন ক্রোমোজোমগুলোকে সুস্পষ্টভাবে দেখা যায়। এখানে যে চিত্রটি দেখানো হয়েছে সেটি মূলত যে প্রজাতিতে এক জোড়া ক্রোমোজোম থাকে সেই চিত্রই এখানে দেখানো হয়েছে। আমরা আগের চিত্রে দেখিয়েছিলাম যে প্রজাতিতে একটি নিউক্লিয়াসে 2 জোড়া ক্রোমোজোম থাকে, সেই ধরনের চিত্র। আর এই চিত্রে আমরা দেখাচ্ছি যে সকল প্রজাতিতে নিউক্লিয়াসে 1 জোড়া ক্রোমোজোম আছে। তো ল্যাপটোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো রঞ্জন ধারণ ক্ষমতা সম্পন্ন হলো এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হলো। এই পর্যায়ে প্রাণী কোষের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি থাকে এবং সবগুলো সেন্ট্রোমিয়ার যখন নিউক্লিয়াসে যদি তোমার 1 জোড়ার চেয়েও অনেক বেশি ক্রোমোজোম হয়, তখন সেন্ট্রোমিয়ারগুলো এরকম নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি থাকে এবং ক্রোমোজোমের বাহুগুলো সাইটোপ্লাজমের দিকে ইতস্তত বিচ্ছিন্ন থাকে। তখন ওই সবগুলো সেন্ট্রোমিয়ার এক জায়গায় অবস্থান করার কারণে ক্রোমোজোমগুলোকে একটা ফুলের তোড়ার মতো দেখায়। এই পর্যায়ে সেই ফুলের তোড়াকে বলা হয়, মানে অনেক সময় এটাকে বুকে বলা হয়। ওইটা দেখে বোঝা যায় যে এটা প্রাণীকোষের নিউক্লিয়াস। প্রাণীকোষের নিউক্লিয়াসে সাধারণত এই ধরনের সজ্জারীতি দেখা যায়। তাহলে ল্যাপটোটিন উপপর্যায়ে কি হলো, যে জলবিয়োজন ঘটলো নিউক্লিয়াসে, ক্রোমোজোমগুলো সংকুচিত হলো, পুরো হলো এবং রঞ্জন ধারণ ক্ষমতা সম্পন্ন হলো, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হলো। কেমন? এরপরে আমরা যাব জাইগোটিন উপপর্যায়ে। জাইগোটিন উপপর্যায়ে এখানে লেখার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে কালো ড্রয়িং ওয়াজ আনডান যে লেখাটা, সেখানেই জাইগোটিন লেখা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাইগোটিন উপপর্যায়ে যেটি হয় সেটি হচ্ছে এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়বদ্ধ হয়, জোড়ার সৃষ্টি করে। এখান থেকেই এই উপপর্যায়ের নামকরণ করা হয়েছে জাইগোটিন। জাইগোস শব্দের অর্থ হচ্ছে ইয়োক বা জোয়াল। হ্যাঁ, জোয়াল তোমরা দেখেছো, দুই পাশে দুইটা যে দণ্ডের মতো এবং মাঝখানে কতগুলো সিঁড়ি। হ্যাঁ, তো জাইগোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো, এই যে জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়। কেমন? এখানে এইটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে?
এখানে যে একটা ক্রোমোজোমকে দুইটা ক্রোমাটিডে বিভক্ত দেখছো, এটি মূলত জাইগোটিন উপপর্যায়ে হয় না। জাইগোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো একটি বাহুই থাকে, সরি, একটি ক্রোমোজোমের পুরো ক্রোমোজোমটা একটাই থাকে। এখানে চিত্রে ভুল দেখানো হয়েছে নেট থেকে নেওয়ার কারণে। দেখো পুরো ক্রোমোজোমটা একটা হবে, এখানেও পুরো, অর্থাৎ আমি দেখাচ্ছি কেমন। যদি এক জোড়া ক্রোমোজোম হয় তাহলে এইটা একটা ক্রোমোজোম, এইটা আরেকটা ক্রোমোজোম, কেমন। তো এই ক্রোমোজোম দুইটা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? সাধারণত ডিপ্লয়েড জীবে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম এক জোড়া হয়। একটা ক্রোমোজোম আসে পিতা থেকে, আরেকটা ক্রোমোজোম আসে মাতা থেকে। তো পিতা থেকে এবং মাতা থেকে আগত দুটি ক্রোমোজোম, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তো জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়। এই জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস। আর জোড়াটাকে বলা হয়, এই ধরো এক জোড়া ক্রোমোজোম একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, একটা মাতা থেকে আসলো আর একটা পিতা থেকে আসলো, এই এক জোড়া ক্রোমোজোম এই যে জোড়বদ্ধ হলো, এই জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট। আর জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস। কি বলেছি? জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াটা হলো সিনেপসিস, আর ক্রোমোজোম জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে কোনো জীবের, যেমন আমরা মানুষের যদি একটা একটা কোষে ক্রোমোজোম সংখ্যা হয় 46টা, হ্যাঁ, তাহলে তোমার জোড় সৃষ্টি হবে কয়টা? 23টা। তার মানে যতটা ক্রোমোজোম তার অর্ধেক, যেই প্রজাতিতে যতটা ক্রোমোজোম থাকে তার অর্ধেক বাইভ্যালেন্ট তৈরি হবে। এটা একটা বাইভ্যালেন্ট, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় সিনেপসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পর্যায়েও কোষের যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার অ্যানভেলোপ এবং নিউক্লিওলাস থাকে। তারপর আমরা চলে যাব প্যাকাইটিন উপপর্যায়ে। এখন আমরা প্যাকাইটিন উপপর্যায়ে দেখাচ্ছি। প্যাকাইটিন উপপর্যায়ে দেখো যেটি হয়, প্যাকাইস মানে হচ্ছে মোটা, টিনে হচ্ছে সুতা। ক্রোমোজোমের ক্রমাগত সংকোচন এখানেও চলতে থাকে, পানি বিয়োজন ঘটতে থাকে, সেজন্য ক্রোমোজোমগুলো আরও মোটা এবং আরও খাটো হয়, আরও স্পষ্ট হয়। এবং এই পর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুই ভাগে বিভক্ত হয়। এখানে যেটা আমি বলেছি ভুল, যে এটা আসলে দুই ভাগে বিভক্ত হওয়ার কথা না। বাইভ্যালেন্ট, সরি, ক্রোমোজোম একটাই ছিল এখানে। এইখানে এসে একটা ক্রোমোজোম কি হয়, সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি ক্রোমোজোমের বাকি অংশটা দুইটা ভাগে বিভক্ত হয়। এই একটা ভাগ, এই আরেকটা ভাগ, এই একটা ভাগ, এই আরেকটা ভাগ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেভি ব্লু অংশটা দুইটা অংশ, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট যেটা, সেটাও দুইটা অংশে পরিণত হয়েছে। অর্থাৎ বাইভ্যালেন্টের একটি প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, লম্বালম্বি দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তাহলে একটা বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড আমরা এখানে দেখতে পাচ্ছি? লম্বালম্বি যদি একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে পরিণত হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ক্রোমাটিড হলো, নেভি ব্লু 2টা আর ভায়োলেট 2টা, বেগুনি 2টা, নীল 2টা। তো এই যে একটা বাইভ্যালেন্টে তাহলে কয়টা ক্রোমাটিড আছে? 4টা ক্রোমাটিড। হ্যাঁ, প্রত্যেকটা বাইভ্যালেন্টে সেন্ট্রোমিয়ার আছে 2টা আর ক্রোমাটিড আছে 4টা। এই অবস্থাটাকে টেট্রাড বলা হয়। দুটা 4টা ক্রোমাটিড, আর এই 4টা ক্রোমাটিডকে একত্রে টেট্রাড বলা হচ্ছে। এই প্যাকাইটিনের আগে মানে ক্রোমোজোমের এই 2টা করে ক্রোমাটিড সাধারণত দৃষ্টিগোচর হয় না। এইখানে দেখতে পাচ্ছ, আমরা আগেই বলেছি হোমোলোগাস ক্রোমোজোমের একটা আসে মাতা থেকে, আরেকটা আসে পিতা থেকে। তো একটা ক্রোমোজোমের দুইটা
ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। এই যে আমি এখানে দেখাচ্ছি, এই ক্রোমোজোমটা একটা ক্রোমোজোম, এর দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর পাশাপাশি আরেকটা ক্রোমোজোম, এখানেও দুইটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডও সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই ডান পাশেরটার একটা আর বাম পাশের একটা ক্রোমাটিড, এরা হচ্ছে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। ডান পাশের ক্রোমোজোমের একটা ক্রোমাটিড বাম পাশের ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলে। এখন আমি সহজ কথায় আসি যে একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে সিস্টার ক্রোমাটিড বলে, আর ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এখানে যদি কালার দিয়ে আমি বুঝাই, তাহলে একটা নেভি ব্লু ক্রোমাটিড আর একটা বেগুনি ক্রোমাটিড পরস্পর নন সিস্টার ক্রোমাটিড, আর দুইটা নেভি ব্লু ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড, দুইটা বেগুনি ক্রোমাটিড পরস্পর সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা প্যাকাইটিন উপপর্যায়ে পেলাম টেট্রাড, সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়ে এসে একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয় লম্বালম্বি। এখানে প্যাকাইটিন উপপর্যায়ে এসে নন সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের মধ্যে আকর্ষণের কারণে কোনো কোনো স্থানে এক্সাকৃতির ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়। সেটা ওই অংশটাতে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে মানে নির্দিষ্ট অংশ ছিঁড়ে গিয়ে একটা ক্রোমাটিডের অংশ অন্য ক্রোমাটিডে স্থান বিনিময় হয়। এই স্থান বিনিময়টাকে বলা হয় ক্রসিং ওভার। আর এক্সাকৃতির যে গঠনটা সৃষ্টি হয়, আমি সহজ হওয়ার জন্য এখানে একে দেখিয়ে দিচ্ছি। এটা একটা এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড। এই যে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড পরস্পর একটি স্থানে এক্স আকৃতি গঠন করলো, এটাকে বলা হয় কায়াজমা। আর তোমার এইটার এই অংশ এবং এইটার এই অংশ পরস্পরের স্থান বিনিময় করাটাকে বলা হয় ক্রসিং ওভার। প্যাকাইটিন উপপর্যায়ে এসে এই ক্রসিং ওভার এবং কায়াজমা সৃষ্টি হয়। এবার আমরা চলে যাব ডিপ্লোটিন উপপর্যায়ে। এখানে দেখো ডিপ্লোটিন উপপর্যায় দেখা যাচ্ছে। ডিপ্লোটিন উপপর্যায়ে এসে আমরা যেটা পাবো সেটি হচ্ছে ডিপ্লোজ শব্দের অর্থ হচ্ছে ডাবল, আর টেন শব্দের অর্থ হচ্ছে সুতা, আগের মতোই। এখানেও ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরও খাটো এবং মোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে আগে আমরা দেখেছিলাম যে নন সিস্টার ক্রোমাটিডের আকর্ষণের ফলে কায়াজমা সৃষ্টি হয়েছে এবং ক্রসিং ওভার হয়েছে। আর এখানে এসে ডিপ্লোটিন উপপর্যায়ে এসে বিকর্ষণ শুরু হতে থাকে। ক্রোমোজোম বাইভ্যালেন্টের ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো একটা আরেকটা থেকে দূরে সরতে থাকে, ফলে কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণের ফলে যদি কায়াজমা একটা হয়, তাহলে দেখা যায় যে দুটি ক্রোমোজোম পরস্পর থেকে সরতে সরতে 180 ডিগ্রি কোণ সৃষ্টি হতে পারে আর লুপ সৃষ্টি হওয়ার মাধ্যমে। আর যদি কায়াজমা দুটি হয়, তখন দেখা যায় যে পাশাপাশি মানে এই ধরনের আবর্তনের ফলে দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপগুলো 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা লুপ সৃষ্টি, এই যে কায়াজমা সৃষ্টি হয়ে কায়াজমা আছে, কিন্তু ক্রোমোজোমগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাওয়ার কারণে এখানে লুপ সৃষ্টি হয়েছে। এরপরে আমরা ডায়াকাইনেসিসে কি ঘটে দেখি। এতক্ষণ পর্যন্ত কিন্তু কি ছিল, তোমার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ছিল। ডিপ্লোটিন উপপর্যায় পর্যন্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ছিল, যদিও এখানে স্পষ্ট করে সেটি দেখানো হয়নি। তো যাই হোক, ডায়াকাইনেসিস উপপর্যায়ে এসে যেটি হয় সেটি হচ্ছে যে ডায়া শব্দের অর্থ হচ্ছে অপর পাশ বা বিপরীত পাশ। এই উপপর্যায়ে এসে ক্রোমোজোমগুলো আরও খাটো এবং মোটা হয়। প্রান্তীয়করণ অর্থাৎ একটা আরেকটা থেকে দূরে সরে প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমের উপরে তখন এই ক্রোমোজোমগুলোর উপরে ধাত্র জমা হয়, তখন ক্রোমাটিডগুলোকে আর বিভক্ত দেখা যায় না।
ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। এক সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটি যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে দূরে সরতে থাকে। কি বলেছি, এই উপপর্যায়ে তোমার বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে আসে, আর এই উপপর্যায়ের শেষ দিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। এখানে নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে এখানে তৈরি হয় কি, ওই যে মাকুতন্তু, এবং মাকুতন্তু পরবর্তী ধাপে চলে যায় ডায়াকাইনেসিস উপপর্যায়ের মাধ্যমেই প্রোফেজ 1 শেষ হয়ে গেল। প্রোফেজ 1-এর পরে কোষটি কোন পর্যায়ে প্রবেশ করবে? মেটাফেজ 1-এ প্রবেশ করবে। আর আগের চিত্রে আমি এই আগের স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি মেটাফেজ 1-এ কী ঘটছে, এরপরে অ্যানাফেজে কী ঘটছে, টেলোফেজে কী ঘটছে, টেলোফেজ 1-এ কী ঘটছে। এগুলো মূলত মাইটোসিসে যেভাবে মেটাফেজ ঘটেছে, অ্যানাফেজ ঘটেছে, সেভাবেই ঘটে থাকে। এইখানে কিন্তু ক্রোমোজোম কি হয় না, এই যে দুইটা ক্রোমাটিডে পরিণত হলো, এই একটা ক্রোমাটিড, এই আর একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। এখানে এই ডায়াকাইনেসিস বা মেটাফেজ বা অ্যানাফেজ 1-এ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, এগুলাতে শুধু ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, কিন্তু ক্রোমোজোমটা মাইটোসিসে আমরা যে দেখেছিলাম দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা ক্রোমোজোম। এইখানে প্রোফেজ 1-এ বা মেটাফেজ 1-এ সেই ঘটনাটা ঘটেনি, যার কারণে এই প্রোফেজ 1-এ যে দুইটা কোষ সৃষ্টি হয়, সেই দুইটা কোষে ক্রোমোজোম সংখ্যা ওই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যদি মাতৃকোষে ক্রোমোজোম থাকে দুইটা, তাহলে মেটাফেজ 1 থেকে টেলোফেজ 1-এ এসে যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, সেখানে নিউক্লিয়াসে ক্রোমোজোম হয়ে যাবে একটা একটা। যদি ক্রোমোজোম মাতৃকোষে থাকে 4টা, তাহলে ক্রোমোজোমের বিভক্তি না হওয়ার কারণে টেলোফেজে এসে অপত্য কোষে ক্রোমোজোম হয়ে যাবে দুইটা দুইটা। কেমন? ঠিক একইভাবে মাতৃকোষে ক্রোমোজোম যদি হয় 46টা, তাহলে অপত্য কোষে ক্রোমোজোম হয়ে যাবে 23টা। মাতৃকোষে যদি ক্রোমোজোম হয় 20টা, অপত্য কোষে ক্রোমোজোম হয়ে যাবে 10টা। এইভাবে করে টেলোফেজ 1 শেষ হলো। অর্থাৎ দুইটা নিউক্লিয়াস বা দুইটা কোষেও পরিণত হতে পারে। ঠিক মাইটোসিসের টেলোফেজের মতোই এখানে নিউক্লিয়ার অ্যানভেলপ, নিউক্লিওলাস, এগুলোর আবির্ভাব ঘটে। কোনো সময় কোষ প্লেট তৈরির মাধ্যমে দুইটা কোষে পরিণত হয়, আর কোনো সময় কোষ প্লেট তৈরি না হয়ে নিউক্লিয়াস দুইটা ভাগে বিভক্ত অবস্থায় থাকে, এবং সেখানেই আবার নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন অর্থাৎ মায়োসিস 2 শুরু হয়ে যায়। এই মায়োসিস 2 শুরু হওয়ার আগে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1 ঘটে। এক্ষেত্রে মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন সময়টাকে আমি বলেছিলাম যে ইন্টারকাইনেসিস, এবং এখানে প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়। এখানে কোনো ডিএনএর প্রতিরূপ বা অনুলিপন ঘটে না, কারণ সেটি আগেই ঘটে গেছে, এবং আমরা দেখেছি যে একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে পরিণত হয়েছিল কোন ধাপে? প্রোফেজ 1 ধাপে। তো এইভাবে করেই মূলত যে মাইটোসিস 1 ধাপ শেষ হলো। এখন যদি আমি তোমাদের কাছে পরীক্ষা নেই যে আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম 5টি উপধাপ মায়োসিস বিভাজনে প্রথম মায়োসিসে ঘটে থাকে, সেই উপধাপগুলো কোন পর্যায়ের? স্টার চিহ্নিত স্থানে কি হতে পারে? এতক্ষণ আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে স্টার চিহ্নিত স্থানে হবে প্রোফেজ 1। প্রোফেজ 1 ধাপের কয়টি উপধাপ আছে? বর্ণনা সুবিধার্থে প্রোফেজ 1-কে 5টা উপধাপে বিভক্ত করা হয়েছে। প্রথমটা লেপটোটিন, এখানে দ্বিতীয়টাতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে তোমরাই বলো দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হচ্ছে জাইগোটিন, আর পরের ধাপগুলো তো দেয়াই আছে। আশা করি তোমরা এভাবে প্রশ্ন আসলে নিজেরা উত্তর করতে পারবে। এখানে ক্রসিং ওভার দেখানো হয়েছে কালার ইউজ করে, তোমরা দেখতে পাচ্ছ
একটা নীল কালারের ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, আর একটা লাল কালারের ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এখানেও এই যে এই দুইটা একত্রে হোমোলোগাস ক্রোমোজোম, এটা আর এটা সিস্টার ক্রোমাটিড, আর এটা হলো নন সিস্টার ক্রোমাটিড। হ্যাঁ, এটা আর এটা কেন সিস্টার ক্রোমাটিড? একই ক্রোমোজোমের ক্রোমাটিড বলে। এইটা এবং এটাও সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের ক্রোমাটিড বলে। এখন কী ঘটবে আমরা দেখেছিলাম প্যাকাইটিন উপপর্যায়ে যেটা ঘটে সেটি হচ্ছে এই যে কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা সৃষ্টি হয়ে ক্রোমোজোমের অংশ বিনিময় হয়। তাহলে কায়াজমা সৃষ্টি হওয়ার মাধ্যমে ক্রোমোজোমের অংশ কিভাবে সৃষ্টি হলো? যে নীল কালারের ক্রোমোজোমটার একটা অংশ দেখো লাল ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়েছে, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে একটার অংশ বিচ্ছিন্ন হয়ে আরেকটা পার্শ্ববর্তী নন সিস্টার ক্রোমাটিডের সাথে সংযুক্ত হয়েছে, আর লাল ক্রোমোজোমের অংশ নীল ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়েছে। এই যে ক্রোমোজোমের অংশ বিনিময়, এটাকেই বলা হয় ক্রসিং ওভার। আর যেখানে সংযুক্ত হয়ে কাজটা হয় এক্স আকৃতির যে সংযোগস্থল, সেটাকে বলা হয় কায়াজমা। ক্রসিং ওভার কাকে বলে? নন সিস্টার ক্রোমাটিডগুলোর পরস্পরের মধ্যে অংশ বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার হওয়ার জন্য কায়াজমা সৃষ্টি হতে হবে, নির্দিষ্ট স্থানে ক্রোমোজোম বিচ্ছিন্ন হয়ে আবার পরবর্তীতে একটি নন সিস্টার ক্রোমাটিডের অংশ তার সাথে সংযুক্ত হওয়া অন্য নন সিস্টার ক্রোমাটিডের সাথে সংযুক্ত হবে। এই ক্রসিং ওভারের অনেক গুরুত্ব রয়েছে। গুরুত্ব হচ্ছে যে আমরা দেখতে পাই প্রজাতির মৌলিক বৈশিষ্ট্য একই হলেও এক এক প্রজাতির বর্ণের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা মানুষরাই বিভিন্ন ধরনের বর্ণের, বিভিন্ন ধরনের সাইজের আছি। তারপরে আম একটা প্রজাতি, কিন্তু এক এক আমের মধ্যে মিষ্টতা এক এক রকম, বর্ণে বৈচিত্র্য আছে, তারপরে সাইজে বৈচিত্র্য আছে। এইগুলো সাধারণত হয়ে থাকে ক্রসিং ওভারের কারণে। যখন গ্যামেট সৃষ্টি হয় তখন এই মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার সংঘটিত হয় বলে প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি হয়। তাহলে ক্রসিং ওভারের মূল গুরুত্ব হচ্ছে প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি হওয়া। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মায়োসিস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এবং মায়োসিস প্রক্রিয়ায় যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় ক্রসিং ওভার ঘটে সেটি আমরা জানতে পারলাম। এখন আমরা মায়োসিসের গুরুত্ব কী সেটি দেখব। প্রধান গুরুত্ব আমরা চারটি বিষয়ের আলোকে আলোচনা করব। একটি হচ্ছে গ্যামেট সৃষ্টি বা জননকোষ সৃষ্টি। মায়োসিসের ফলে জননকোষ, ডিপ্লয়েড জীবের জননকোষ সৃষ্টি হয়। তাই যৌন জননক্ষম যত জীব আছে সমস্ত জীবে মায়োসিস যদি না ঘটে তাহলে বংশবৃদ্ধি হবে না। এক নাম্বার গুরুত্ব হচ্ছে গ্যামেট বা জননকোষ সৃষ্টি, 2 নাম্বার গুরুত্ব হচ্ছে বংশবৃদ্ধির জন্য মায়োসিস প্রয়োজন, 3 নাম্বার যে গুরুত্ব সেটি হচ্ছে ক্রোমোজোমের প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতির স্বকীয়তা কি? প্রত্যেক প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। এই ক্রোমোজোম সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে পরিবেশে জীবের অবস্থারও বা প্রজাতির অবস্থারও পরিবর্তন হয়ে যাবে। তো সেজন্যেই ডিপ্লয়েড জীব সৃষ্টির জন্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজন হতে হয়। কারণ আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়, এবং এখন যদি শুক্রাণু এবং ডিম্বাণু
মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন হতো তাহলে ডিপ্লয়েড শুক্রাণু ডিপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হতো। একটা ডিপ্লয়েড শুক্রাণু একটা ডিম্বাণু কোষের সাথে মিলিত হলে সেটি 4টি ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হতো। তখন আর সেই কোষটি ডিপ্লয়েড থাকতো না, সেই জাইগোটটা হয়ে যেত পলিপ্লয়েড অনেকগুলো ক্রোমোজোমের কারণে। তো এর ফলে প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকতো না বা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতো না। জীবের যে এখন স্বাভাবিক ধারা আমরা দেখতে পাচ্ছি সেই ধারা আর টিকে থাকতো না। ঠিক একইভাবে যেগুলো হ্যাপ্লয়েড জীব, সেই হ্যাপ্লয়েড জীবও তাদের গ্যামেট সৃষ্টি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। গ্যামেটগুলো আবার মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়, ওই জাইগোটটা হয়ে যায় ডিপ্লয়েড। তো জাইগোটটা যদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতো হ্যাপ্লয়েড জীবে, তাহলে কিন্তু ওই জীবটা আর হ্যাপ্লয়েড থাকতো না। সেজন্যে হ্যাপ্লয়েড জীবের ধারাটা অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার জন্য হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস কোষ বিভাজন ঘটতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে এক জায়গায় ঘটে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে আরেক জায়গায় ঘটে। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে কোথায় ঘটে? জনন মাতৃকোষে মায়োসিস কোষ, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয় বা জনন কোষ সৃষ্টি হয়। আর হ্যাপ্লয়েড জীবের জনন কোষগুলো মিলিত হয়ে যে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটে মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড জীব সৃষ্টি হয়। এভাবেই ক্রোমোজোমের সংখ্যাও ধ্রুব থাকে প্রজাতিভেদে এবং প্রজাতির স্বকীয়তাটাও অক্ষুণ্ণ থাকে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি বা প্রকরণ সৃষ্টি। যৌন প্রজননক্ষম যে সকল জীব তাদের ক্ষেত্রে যে আমরা কিছুক্ষণ আগে ক্রসিং ওভার পড়েছি, কায়াজমা পড়েছি, এই ক্রসিং ওভারের মাধ্যমে অর্থাৎ মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের কারণে পৃথিবীতে জীবে নানা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে জনন। সর্বশেষ মায়োসিসের গুরুত্বে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যৌনক্রম। যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে, যেমন তোমার প্লাজমোডিয়াম, এরপরে ফার্ন, এই ধরনের জীবের জীবনচক্রে যৌনক্রমের জন্য মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। অর্থাৎ হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন সেটি মায়োসিসের মাধ্যমে সংঘটিত হয়। আর তত্ত্বীয় ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে মেন্ডেলের সূত্র যে আছে জিনতত্ত্ব, এই জিনতত্ত্ব ব্যাখ্যা করার জন্য মায়োসিস ছাড়া জিনতত্ত্ব ব্যাখ্যা করা সম্ভব না। তো তোমাদের জন্য একটা নির্ধারিত কাজ দিয়ে দিই যে প্রকৃতিতে মায়োসিস বিভাজন যদি না ঘটে তাহলে কি পরিণতি হতে পারে, তোমরা সেটি বর্ণনা করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।